আচ্ছা, আমি শুরু করছি। আমাদের এই যে একটি নতুন গ্রুপ খোলা হলো, ফলোয়ার্স অফ অ্যানিম্যাল। সত্যি কথা বলতে যে গ্রুপের নামেরও একটা তাৎপর্য আছে। হ্যাঁ, যে অনেক জায়গায় অনেক রকম গ্রুপ আছে, তাদের অনেক নাম, কিন্তু আমরা যেহেতু সঠিক হোমিওপ্যাথি করতে চাইছি, আমরা হোমিওপ্যাথি করতে, হোমিওপ্যাথি আবার সঠিক বেঠিক হয় না, বেঠিক মানে আমরা হ্যানিম্যানকে নীতি মেনেই যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসা করে থাকি এবং আমাদের গ্রুপের সকলে সেটা করে থাকে, সেই জন্য এই গ্রুপের নামটা ফলোয়ার্স অফ হ্যানিম্যান দেওয়া হয়েছে। 16ই আগস্ট আমাদের গ্রুপে উদ্বোধন হয়ে গেছে এবং এখানকার অনেকেই ছিলেন এবং এরা আমার জন্মদিনকে বেছে নিয়েছিল, আমি কিছুই জানতাম না। হ্যাঁ, দুপুরের পর থেকে জানতে শুরু করেছিলাম। যাই হোক, যারা আমাকে ওই রকম একটা সম্মান দিয়েছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করব। আমরা আজকের আমাদের আলোচনার বিষয় থাকছে যে বিভিন্ন মায়াজমের স্কিনের কি ক্যারেক্টার, স্কিন ডিজিজের কি ক্যারেক্টার, সেই বিষয়ে আমাদের আলোচনার বিষয়। আমরা এই আলোচনা করতে গিয়ে কিছু কিছু বাইরের কথাও বলে ফেলবো, এর গুরুত্বটাও একটু বলে ফেলবো, এবং এই জায়গাটাতে যেটা কালকেরই আমার সাথে সুশীলের কথা হচ্ছিল এবং সুশীল আমাকে অনুরোধও করেছে যে স্যার ট্রিটমেন্ট সম্পর্কেও একটু আলোচনা করবেন। আমি আমার অভিজ্ঞতার কথা বলবো এবং অনেকে এখানে সিনিয়র ডাক্তার রয়েছেন, জুনিয়র ডাক্তার রয়েছেন, তারাও তাদের প্র্যাকটিস জীবনের অভিজ্ঞতার কথা নিশ্চয়ই বলবেন। তবে আমরা কিন্তু একসঙ্গে সব মায়াজম গুলোকে আলোচনা করব না। আমরা সোরা, সিফিলিস, সাইকোসিসকে আলাদা আলাদা ভাবে আলোচনা করব। তবে তুলনা করবার জন্য হয়তো কিছু কিছু জায়গায় কথা এসে যাবে এবং এই তিনটে মৌলিক মায়াজমের আলোচনা করে আমরা চলে যাব টিউবারকুলার ডায়াথেসিসে বা টিউবারকুলার বা সিউডোসোরা নিয়ে আমরা আলোচনা করব। কারণ স্কিনের উপরে যে সমস্ত ডিজিজ গুলো বা আমরা যা দেখতে পাই তাতে কিন্তু এই টিউবারকুলার অ্যাফেকশনটা কিন্তু স্কিনের উপরে কিছু আলাদা বৈশিষ্ট্য বহন করে। সেই জন্য আমরা কিন্তু আলাদা ভাবে টিউবারকুলার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আর বন্ধুরা সকলকে বলছি যে আপনারা তো সবাই জানেন যে হ্যানিম্যান 1790-তে হোমিওপ্যাথি আবিষ্কার করেছিলেন। প্রায় দীর্ঘ 25-26 বছর চিকিৎসা করেও তিনি দেখতে পেয়েছিলেন যে তিনি রোগে টোটালিটি করে ওষুধ দিচ্ছেন, তাতে সাময়িককালের জন্য কিছু কিছু লক্ষণ চলে যাচ্ছে, রোগী আরাম পাচ্ছে, পরে আবার কিন্তু তার রোগ ফিরে আসছে এবং এর কারণ অনুসন্ধান করতে গিয়েই তিনি আবিষ্কার করেছিলেন মায়াজম। এবং বর্তমান অবস্থাতে আমরা দেখতে পাই অনেকে নানান রকম মায়াজমের কথা বলে, কিন্তু যারা হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ, প্রথমত আমাদের স্রষ্টা হ্যানিম্যান, জেইস অ্যালেন, কেন্ট, রবার্ট, ডক্টর জেন কাঞ্জিলাল, এই সমস্ত মানে স্টলওয়ার্টরা কিন্তু মায়াজমের তিনটেই ক্যারেক্টার বা তিনটে মায়াজমেই কথাই বলেছেন এবং প্রত্যেকের আলাদা আলাদা চরিত্র। এছাড়া অন্য যে মায়াজমের কথা এখন ডাক্তাররা অনেকেই বলে থাকেন, সেগুলো কিন্তু আসলে এইসব মায়াজমেরই মিশ্র অবস্থা মাত্র, আর কিছুই নয়, এরা মৌলিক মায়াজম নয়। সে যাই হোক, আমরা আজকে মানে স্কিনের এফেকশন, স্কিনের উপরে যে একটা এফেকশন রয়েছে, হ্যাঁ, এই যে এফেক্টটা রয়েছে সেই নিয়ে আলোচনা করব। এবং
এটা আলোচনা করতে গিয়ে আমি প্রথমেই ডক্টর জে.এইচ. অ্যালেনের দি ক্রনিক মায়াজমের একটা কথা বলছি। হ্যাঁ, ডক্টর জে.এইচ. অ্যালেন তো মায়াজমের স্রষ্টা নয়, মায়াজমের স্রষ্টা তো হ্যানিম্যান। কিন্তু হ্যানিম্যান মায়াজমদের স্রষ্টা, কারণ আপনারা দেখেছেন বিজ্ঞানের যে কোনো স্রষ্টাই যা কিছু করে যান, পরবর্তীকালে তার ফলোয়ার্সরা সেই বিজ্ঞানটাকে আরো অনেক এগিয়ে নিয়ে যান এবং এই মায়াজম সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা আমরা আমাদের এই হ্যানিম্যানের ওই যে নেচার অফ দ্য ক্রনিক ডিজিজ এন্ড ইটস হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট বইতে যা আছে তার থেকে অনেক ইলাবোরেটলি, অনেক বেশি আমাদেরকে দিয়ে গেছেন ডক্টর জে.এইচ. অ্যালেন তার দি ক্রনিক মায়াজম বইটিতে। সেই জন্য এই বইটি সকলের সংগ্রহ করা উচিত এবং পড়া উচিত। যেমন আমরা দেখেছি যে হ্যানিম্যান তার ক্রনিক ডিজিজ বইতে সাইকোসিস সম্পর্কে মাত্র 3 পাতার মতো লিখেছেন, কিন্তু ডক্টর জে.এইচ. অ্যালেন প্রথম কথা হচ্ছে জে.এইচ. অ্যালেনের বইয়ের দুটো পার্ট, একটা হচ্ছে প্রথম পার্ট, একটা হচ্ছে দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট দ্বিতীয় পার্টটা পুরোপুরি তিনি সাইকোসিসের উপরে লিখছেন, কিন্তু প্রথম পার্টেও সাইকোসিস সম্পর্কে অনেক কথা আছে এবং দ্বিতীয় পার্টে অর্থাৎ এই সাইকোসিসের যেখানে তিনি আলোচনা করেছেন সেখানে বিভিন্ন ওষুধ সহ প্রায় 400 পাতা লিখে ফেলেছেন। হ্যাঁ, তাহলে বুঝুন এই মায়াজমকে কতটা এগিয়ে নিয়ে গিয়েছেন ডক্টর জে.এইচ. অ্যালেন। সেই জন্য আমাদের একদিকে যেমন হ্যানিম্যানের দি ক্রনিক মানে যে ক্রনিক ডিজিজটা বা নেচার অফ দ্য ক্রনিক ডিজিজ হ্যাঁ বই এবং জে.এইচ. অ্যালেনের ক্রনিক মায়াজম আমরা যদি সঠিকভাবে না পড়ি তাহলে কিন্তু আমাদের পক্ষে মায়াজমটা সঠিকভাবে উপলব্ধি করা কষ্টকর বা অসম্ভব। হ্যাঁ, এবার আমরা সেই যেটা বলছিলাম যে জে.এইচ. অ্যালেনের কথা দিয়ে শুরু করব। জে.এইচ. অ্যালেন কি বলছেন স্কিন সম্পর্কে? তিনি বলছেন মানুষের স্কিন হচ্ছে একটি আয়না বা একটি প্রতিফলক যা মানুষের আভ্যন্তরীণ যন্ত্রণা, হ্যাঁ আভ্যন্তরীণ যন্ত্রণা বা আভ্যন্তরীণ যন্ত্রগুলোর ক্রিয়াকলাপকে আমাদের সামনে তুলে ধরে বা আমাদেরকে বুঝিয়ে দেয়। এরা স্কিন আমাদের অভ্যন্তরীণ বিভিন্ন রোগের অবস্থাকে প্রকাশ করে। কত বড় কথা যে মানে স্কিন হচ্ছে একটা আয়নার মতো যে মানুষের রুগ্ন অবস্থাটাকে, তার সিকনেসটাকে, তার আভ্যন্তরীণ যন্ত্রের একদিকে যেমন ক্রিয়াকলাপ তেমনি আর একদিকে তার রোগ ভোগকেও বুঝিয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা, শুধু তাই নয়, এই স্কিন শুধুমাত্র আভ্যন্তরীণ তো রোগ ভোগকে বুঝিয়ে দেয় না, এরা সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেয় যে আমার কাছে যে রোগীটি এসছে সেই রোগীটি কোন মায়াজম দ্বারা আক্রান্ত বা কোন মায়াজম রোগীকে ডমিনেট করছে। তবে সব ক্ষেত্রে আমরা স্কিন ডিজিজ নাও পেতে পারি, তার স্কিনের ক্যারেক্টার গুলো কিন্তু আমরা অবশ্যই পেয়ে যাই। হ্যাঁ, আমরা যদি মায়াজম আবিষ্কারের দিকে তাকাই সেখানে কিন্তু হ্যানিম্যানকে উৎসাহিত করেছিল এই স্কিন ইরাপশন। হ্যাঁ, এই স্কিন ইরাপশন থেকে কিন্তু মায়াজমের আবিষ্কার শুরু হয়। হ্যানিম্যান স্কিন ইরাপশনের গতি প্রকৃতি দেখেই তার প্রথম
মায়াজমটি আবিষ্কার করেছিলেন, তার আবিষ্কৃত মায়াজমের প্রথম মায়াজম সেটি হচ্ছে কি না সোরা। এবং সোরা মানুষকে সব থেকে বেশি যন্ত্রণা দেয়, মানুষকে সবচেয়ে বেশি হাজার হাজার বছর ধরে মানুষকে যন্ত্রণা দিয়ে এসছে। বা সোরা হচ্ছে ইচিং মায়াজম, এটা বাইরের দিক থেকে যেমন ইচিং তেমনি ইন্টারনালিও সুশ্রুরি দেয়, ইন্টারনালি ইচিং ডিজিজ। এবং এই সোরা আসার জন্যেই মানুষ সোরার দ্বারা আক্রান্ত হবার জন্যেই কিন্তু সিফিলিস বা সাইকোসিস দ্বারা আক্রান্ত হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আবার আমরা এটাও দেখতে পাই যে এটাও দেখা যায় যে যতদিন এই মায়াজমের বহিঃপ্রকাশ স্কিনের উপর থাকে, কতটা গুরুত্বপূর্ণ স্কিনকে বোঝাটা বা জানাটা, যতদিন স্কিনের উপরে থাকে ততদিন আভ্যন্তরীণ ভাবে রোগী ভালো থাকে। রোগীর ইরাপশন বা স্যাঙ্কার বলুন, আস্তে আস্তে আমরা আসবো যে সিফিলিসের স্যাঙ্কার, ওদের ফিগওয়ার্ট বা ওয়ার্ড সাইকোসিসের, এরা কিন্তু বাইরে থাকা মানেই রোগী আভ্যন্তরীণ দিক থেকে ততটা আক্রান্ত হয় না। হ্যাঁ, এরা রোগী ভালো থাকে। প্রথমেই আমরা সোরার কথাতে আসবো না, সোরা নিয়ে কিন্তু আগে আলোচনা করব। সোরার এই যে ইরাপশন গুলো যতদিন আমাদের স্কিনের উপর থাকে রোগী কিন্তু আভ্যন্তরীণ ভাবে ভালো থাকে, কিন্তু যখনই তা চাপা পড়ে যায় তখনই কিন্তু উৎপন্ন হয় আভ্যন্তরীণ সোরা, ইন্টারনাল সোরি ডিজিজ। হ্যাঁ, এখন এই যে বললাম যে এরা যে চাপা পড়ে যায় বা সাপ্রেসড হয়, স্কিন ইরাপশন গুলো যে সাপ্রেসড হয়, সোরার এই যে স্কিন ইরাপশন দুভাবে সাপ্রেসড হতে পারে। আমাদের সকলের শুধু বেশিরভাগ বা অনেকেই দেখছে ধারণা ওই ম্যাল ট্রিটমেন্ট বা ডিসিমিলাপ্যাথি ট্রিটমেন্ট বা অয়েন্টমেন্ট লাগিয়েই সোরাকে বা স্কিন ডিজিজকে সাপ্রেস করা হয়েছে। না বন্ধু, হ্যাঁ, এটাও দেখা যায় যে বহু ক্ষেত্রে সোরার যে স্কিন ইরাপশন, সোরার স্কিন ইরাপশন গুলো বেশ কিছুদিন চলবার পর, রোগীকে ভোগানোর পর, এক্সটার্নালি রোগীকে ভোগানোর পর স্বতঃস্ফূর্ত ভাবে বা অটোমেটিক্যালি বা স্পন্টেনিয়াসলি তারা চাপা পড়ে যায়, তারা সাপ্রেসড হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, যে এখানে আরেকটা কথা আমাদের অবশ্যই মনে রাখা দরকার বা জানা দরকার, সেটা হচ্ছে যে সোরার এই যে ডিসিমিলাপ্যাথিক ট্রিটমেন্ট ছাড়াও স্বতঃস্ফূর্ত ভাবে যে একটা সাপ্রেসড হবার টেন্ডেন্সি রয়েছে, সিফিলিস বা সাইকোসিসের ক্ষেত্রে কিন্তু ওর এক্সটার্নাল এই যে ম্যানিফেস্টেশন সেটা কিন্তু ডিসিমিলার ট্রিটমেন্ট ছাড়া সাপ্রেসড হতে পারে না। এদের সাপ্রেশন কিন্তু মানে এই যে মানে এদের ফিগওয়ার্ড বা সিফিলিসের স্যাঙ্কার, হ্যাঁ, এগুলো কিন্তু কেবলমাত্র ডিসিমিলার ওষুধ ব্যবহারের ফলেই সাপ্রেসড হয়। হ্যাঁ, তবে এই যে যখন সাপ্রেসড হয়ে এক্সটার্নাল অবস্থাটা বা এক্সটার্নালি এরা সাপ্রেসড হয়ে গিয়ে স্কিনের থেকে সাপ্রেসড হয়ে গিয়ে যখন ইন্টারনাল সোরা সিফিলিস বা সাইটোসিস ডেভেলপ করে, হ্যাঁ, এরা কিন্তু কখনোই মানে সঠিক অ্যান্টি মায়াজমেটিক ট্রিটমেন্ট ছাড়া যায় না। এদেরকে তাড়াতে গেলে সঠিক অ্যান্টি মায়াজমেটিক ট্রিটমেন্ট করতেই হবে। এখন আমরা অনেক সময় দেখতে পাই যে
অ্যান্টিমায়াজমেটিক ড্রাগ ছাড়াও এগুলো অনেক সময় মানে রুগী, এগুলো নয়, এগুলো আসলে রুগী অনেক সময় দেখি যে বেশ ভালো থাকে, হ্যাঁ, কেবলমাত্র সিমটমস এর উপর ওষুধ দিয়ে। আসলে এই সিমটমস এর ওষুধ দিয়ে, অর্থাৎ যারা কিনা সিমটমস, এদেরকে সিমটমস ডক্টর বলা হয়, এবং যেই চ্যানেল কিন্তু বলেছেন যেতে কি হয়, এই সিমটমস ডাক্তাররা রোগকে কেবলমাত্র প্যালিয়েশন বা সাপ্রেশন করতে পারে। অনেকেই প্রশ্ন করেন, স্যার সিমটমস দেখেই তো ওষুধ দিচ্ছি, আবার মায়াজমের কি দরকার? না বন্ধু, মায়াজমেটিক ক্যারেক্টার যদি না বুঝতে পারি, অ্যান্টি মায়াজমেটিক ওষুধ যদি আমরা না দিতে পারি, কেবলমাত্র সিমটমস কিছু কিছু দূর হয়, মূল রোগ রোগীর দেহে থেকেই যায়। হ্যাঁ, রোগীর দেহে মূল রোগ থেকেই যায়। আবার আমরা সোনার কথায় আসি, হ্যাঁ, সোনার কথায় আবার আসি যে আমরা যদি যদি কোনো রুগীকে, মানে শরীর পেশেন্টকে, তার যদি ইরাপশন গুলো পাই এবং আমরা যদি তাকে অ্যান্টিসোরিক ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই যে শরীর পেশেন্টে ট্রিটমেন্ট করছি, তারা তো কোনো, আমি যখন ট্রিটমেন্ট শুরু করেছি তার ভেতরে কোনো স্কিন ইরাপশন নেই, তার কোনো ইচিং নেই, কেবল ইন্টারনাল সোরা রয়েছে, ইন্টারনাল সোরিক সিমটম গুলো আমরা পেয়েছি। আর আপনারা সবাই জানেন যে সোরা তেমন প্যাথোলজিক্যাল চেঞ্জ করতে পারে না, সোরা যা কিছু করে ফাংশনাল ডিস্টারবেন্স, হ্যাঁ, এবং সোরা যে প্যাথোলজিক্যাল চেঞ্জ আনে আমাদের টিস্যুতে, তা কিন্তু কমপ্লিটলি, তারা কিন্তু অ্যাকিউট এবং রিভার্সিবল, তারা কিন্তু রিভার্সিবল, তারা কিন্তু সহজেই চলে যায়, সহজেই তাকে তাড়ানো যায়, যেমন বয়েল, কার্বান্তল, হ্যাঁ, এরা তো, এদের মধ্যে তো কিছুটা প্যাথোলজিক্যাল চেঞ্জ এসে যায়, কিন্তু এগুলো কিন্তু রোগীর দেহ থেকে সহজে তাড়ানো যায়, এতে কিন্তু রোগী সহজেই সুস্থ হতে পারে। হ্যাঁ, আচ্ছা, আবার অনেক সময় আমরা দেখতে পাই যে রোগী এসছে, রোগীর টোটাল ক্যারেক্টারটা, মেন্টাল সিমটমস, তার ফ্যামিলি হিস্ট্রি বা তার মডালিটিস, এগুলো তো সবই দেখতো, এবং আমাদের মায়াজম চিন্তা তো সাহায্য করে তার মেন্টাল সিমটম, তার ফ্যামিলি হিস্ট্রি, লক্ষণগুলোর মডালিটিস, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা রয়েছেন তারা সকলেই অভিজ্ঞ, জানেন, এবং সোনার লক্ষণ দেখে বা এই সবগুলো দিকে চিনে তাকে অ্যান্টিসোরিক ওষুধ দিয়ে থাকি। আমরা দেখতে পাই বহু ক্ষেত্রে তার এক্সটার্নাল স্কিন ডিজিজটা, তার ইরাপশন গুলো তার চুলকুনি বেড়ে যেতে পারে বা বেড়ে যায়, এটা একটা বিশাল জায়গা, এবং বহু রোগী এর জন্য চলে যায় ডাক্তারের কাছ থেকে, রোগীকে বোঝাতে হবে। তবে এক্সটার্নালি তার ইরাপশন গুলো বেড়ে গেলেও, এক্সটার্নালি তার ইচিং বেড়ে গেলেও, এক্সটার্নালি তার স্কিন ডিজিজ এলেও, সে কিন্তু আভ্যন্তরীণ দিক থেকে চিকিৎসার সময়ে ভালো বোধ করে, সে কিন্তু মেন্টালি, প্রথম, আসলে আমরা সবাই জানি যে একটা রোগ যখন শুরু হয় প্রথম তার সূত্রপাত ঘটে মেন্টাল প্লেনে, এবং যখন তার আরোগ্য শুরু হয় সেটাও কিন্তু শুরু হয় তার মেন্টাল প্লেনে, এবং সে মেন্টালি বেটার ফিল করে, হ্যাঁ, বা তার কষ্টগুলো কমতে থাকে, তার ঘুম ভালো হতে থাকে, তার খিদে হতে থাকে, এইসবগুলো কিন্তু রোগীকে ইনকোয়ারি করে জানা যায়। সেই জন্য আবার অনেক সময় দেখা যায় যে রোগীর পাস্ট হিস্ট্রিতে হয়তো কোনো স্কিন ইনফেকশন ছিলই না বা স্কিন ডিজিজ ছিলই না, হ্যাঁ,
আমাদের সিনিয়র ডাক্তাররা সবাই জানে, আমাদের জুনিয়র অনেকেই রয়েছে, তাদের কাছে তাদের জন্য বলা যে হয়তো ছিলই না, কিন্তু আমার সুনির্বাচিত ওষুধ দেবার ফলে তার কিন্তু ইন্টারনালি বেটার ফিল করছে, কিন্তু বাহ্যিক থেকে তার এরকম ইরাপশন বেরিয়েছে। তারা তো অতীতে কখনোই ছিল না। এটা আসলে বংশগত, বংশ বা জেনেটিক্যালি এগুলো কিন্তু রোগীর দেহে চলে আসে এবং এক্সটার্নাল ম্যানিফেস্টেশন এগুলো হতে থাকে। তখন আমাদের করণীয় কি? নিজেকে, মনকে শক্ত করে কঠোর হাতে ট্রিটমেন্ট করতে হবে। রোগীর কথা শোনা চলবে না। রোগী বলবে ডাক্তারবাবু এটা কমান, তা নয়। আমরা জানি আমরা ঠিক ওষুধ দিয়েছি, রোগীকে বোঝাতে হবে, রোগীকে বুঝাতে হবে এবং প্রতিনিয়ত বা নির্দিষ্ট সময় অন্তর রোগীকে পর্যবেক্ষণ করতে হবে এবং তাকে রূপরাম বলুন, আইটেম বলুন, আরএস বলুন, হ্যাঁ, সুগার অফ মিল্ক বলুন, রোগীকে খাইয়ে যেতে হবে। এবং ডক্টর কেসি দাসের কাছ থেকে শিখিয়ে দিয়ে একটা, তিনি মানে রূপরাম খা একটা সুন্দর টাইমে লিখতেন, সেকেন্ড বেস্ট মেডিসিন, সেকেন্ড বেস্ট মেডিসিন। যদিও মানে রূপরাম কখনো মেডিসিন নয়, হ্যাঁ, এটা এই অর্থে মেডিসিন যা রোগীকে সান্ত্বনা দেয়। হ্যাঁ, রোগীকে সান্ত্বনা দেয় যে তো রোগ সারানোর ক্ষমতা নেই, ইন্টারনাল ওষুধ কাজ করছে, আমরা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এগুলো দিয়ে যাচ্ছি। এই সেকেন্ড বেস্ট মেডিসিন আমাদের দিয়ে যেতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে। এবং কখন আমরা তাকে ওষুধ চেঞ্জ করব বা ওষুধ দেব, সেটা তো আমাদের সেই সেকেন্ড প্রেসক্রিপশনের ব্যাপার। আমরা সবাই জেনেছি এবং এখানে সবাই ছিল হোমিও উদ্দীপনাতে আমি যখন সেকেন্ড প্রেসক্রিপশন আলোচনা করেছিলাম, হ্যাঁ, সেখান থেকে আমরা জানি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা সোরার ত্বকটা কেমন হয়, সোরার ত্বক কেমন হয় এটা কিন্তু আমাদের অতি অবশ্যই বুঝতে হবে। হ্যাঁ, এবং সোরার যে স্কিন ডিজিজ বা সোরার যে সোরার শরীর দ্বারা, সোরার দ্বারা আক্রান্ত হবার পর তার স্কিনের যে ম্যানিফেস্টেশন হয় বা স্কিন ইরাপশন যেগুলো আসে বা স্কিন ডিজিজ যেগুলো আসে, এই প্রসঙ্গে বলতে গিয়ে সমস্ত বিশেষজ্ঞরা, সমস্ত বিশেষজ্ঞ হোমিওপ্যাথরা সমস্ত 4টে শব্দ ব্যবহার করেছেন। হ্যাঁ, 4টে শব্দ ব্যবহার করেছেন যেটা সোরার স্কিনের মূল ক্যারেক্টার, সোরার স্কিন ডিজিজের মূল ক্যারেক্টার। সেগুলো কি? সেগুলো হচ্ছে সোরিক পেশেন্টের স্কিন হচ্ছে ড্রাই, রাফ, ডার্টি অ্যান্ড আনহেলদি। ড্রাই, রাফ, ডার্টি অ্যান্ড আনহেলদি, অর্থাৎ এদের ত্বক শুকনো, খসখসে, দেখতে নোংরা এবং অস্বাস্থ্যকর। ধুয়ে নিলেও বা স্নান করলেও এই অবস্থার কোনো পরিবর্তন হয় না। স্নান করে এসে তখনও দেখা যাবে তার ওই স্কিন ড্রাই, রাফ, ডার্টি অ্যান্ড আনহেলদি। এটা কিন্তু মানে একটা সোরার বিশেষ ক্যারেক্টার। হ্যাঁ, এটা কিন্তু একটা সোরার বিশেষ ক্যারেক্টার। আর চুলকনি হচ্ছে শরীর স্কিনের প্রধান বৈশিষ্ট্য। হ্যাঁ, এটাই হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। তবে সোরার স্কিনে সাপিউরেশন কম দেখা যায়। পিওর সোরিক পেশেন্টের, হ্যাঁ, কিন্তু তেমন সাপিউরেশন দেখতে পাই না। তবে সোরা সিফিলিসের সঙ্গে মিশে সাপিউরেশন আনে বা সাপিউরেশন হয়। দেখবেন ওই সমস্ত ওষুধগুলো ভেতরে কিন্তু ভীষণ সাপিউরেশন হয়, যেটাকে আমরা টিউবারকুলার ডায়াথেসিসের মেডিসিন বলি বা টিউবারকুলার মেডিসিন। দেখুন হিপারসালফার, আকান সাইলিসিয়ার দিকে এরা কিন্তু
ভীষণভাবে সাপ্লিমেটেড করে। আমরা এই যে সোডা এবং সিপিলিশ মিলিয়ে যেটা তৈরি হয় সেটাকে আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি টিউবারকুলার ডায়াথেসিস বা সিউডোসোরা। আমি আগেই বলেছিলাম যে সিউডোসোরার স্কিন ডিজিজের বিশেষ ক্যারেক্টার থাকে এবং এটা নিয়ে কিন্তু আমরা পূর্ণভাবে আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, এখন এই ইরাপশন গুলো কেমন হয়? সোডার ইরাপশন গুলো কেমন হয়? সোডার ইরাপশন গুলো মূলত ম্যাকিউলার বা প্যাপিউলার। ম্যাকিউলার বা অর্থাৎ ছোট ছোট ইরাপশন। হ্যাঁ, ছোট ছোট ইরাপশন গুলো মানে সাধারণত তাতে পুজ হয় না, তবে কখনো কখনো সোডার ইরাপশন গুলো মানে প্যাপিউলো ভেসিকুলার হতে পারে। হ্যাঁ, এবং চুলকনিত তাতেও থাকবে। আসলে আমরা তো জানি যে স্কিন ইরাপশন গুলো 4 ধরনের হয়। ম্যাকুলার জাস্ট একটু ছোট ছোট মিলি ইরাপশন, ছোট ছোট ইরাপশন। হ্যাঁ, প্যাপিউলার তার থেকে একটু উঁচু হয়ে উঠেছে। ভেসিকুলার একদম ভেতরে বেশ রস জমেছে, এবং পাস্টিউলার ভেতরে পাস হয়ে গেছে। এই যে 4 প্রকারের ইরাপশন আমরা দেখতে পাই, সোডার ভিতরে বেশিরভাগই কিন্তু ম্যাকুলার, প্যাপিউলার, আর কিছু কিছু ক্ষেত্রে প্যাপিউলো ভেসিকুলার ইরাপশন আমরা সলিড পেশেন্টে দেখতে পাই। হ্যাঁ, আচ্ছা, আগে বললাম যে মানে স্কিন মায়াজমকে চিনতে ভীষণভাবে সাহায্য করে, এবং সেখানে স্কিনের কালার একটা বিশেষ বৈশিষ্ট্য বহন করে। হ্যাঁ, মানে কালার কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য বহন করে। আমরা বিভিন্ন মায়াজমের স্কিন আলোচনার সময় বলবো, তবুও সোডার ক্ষেত্রে যেটা বলা যায় যে সোডার স্কিন কিন্তু তার নর্মাল স্কিনের রঙই থাকে। হ্যাঁ, সোডার স্কিনের রং কিন্তু সাধারণত নর্মাল। ইচিং উইদাউট ইরাপশন হচ্ছে, স্কিনের কালার ঠিকই আছে। হ্যাঁ, আচ্ছা, স্কিন হচ্ছে। আর আরেকটা ব্যাপার, হ্যাঁ, সাধারণত আমরা দেখেছি সিফিলিসের স্কিন বা স্কিনের যে ইনফেকশন, তার কালার গুলো কপার কালারের। আবার যেখানে সাইকোসিস থাকে, আমরা পরে বলবো, ব্রাউনিশ কালার একটা তার বিশেষ বৈশিষ্ট্য। হ্যাঁ, আর একটা বিশেষ বৈশিষ্ট্য। এখন বললাম যে প্রচন্ড চুলকোয়, এবং চুলকোনের পরে সোনার যে মামলি আসে, সেই মামলি গুলো কিন্তু শুকনো আঁশের মতো, শুকনো আঁশ বা স্কেল বেরোয়। এই মামলি গুলো কিন্তু সোনার বৈশিষ্ট্য। সোনাতে কিন্তু এরকম আসে। হ্যাঁ, সোনাতে কিন্তু এরকম মামলি আসে। এই চুলকনির বৃদ্ধি বা আরাম কিসে হয় বা কখন হয়? প্রথমেই বলবো স্নানের কথা। হ্যাঁ, প্রথমেই বলবো স্নানের কথা। আমরা সবাই জানি, আমরা তো সবাই প্র্যাকটিস করেছি, বাট আমি যে কেউ নূতন এসেছি বটে। আমরা সবাই জানি যে শরীর পেশেন্টের স্নানে অনীহা থাকে। শরীর পেশেন্ট স্নান করতে চায় না। হ্যাঁ, এদের যদি স্কিনের কোন সমস্যা থাকে, তা স্নানের পর ভয়ঙ্কর রূপ ধারণ করে। বাদিং আফটার অ্যাগ্রাভেশন। হ্যাঁ, স্নানের পরে চুলকুনি ভীষণ ভাবে বেড়ে যায়। হ্যাঁ, সেই জন্য স্কিন ইরাপশন পেলে কিন্তু আমাদের অতি অবশ্যই জানতে হবে যে আপনার কখন বাড়ে, আপনার কিসে বাড়ে বা কিসে আরাম হয়। রুগী যদি না বলে, তখন আচ্ছা স্নানের পরে কেমন লাগে বা ধুলে পরে কেমন লাগে, হ্যাঁ, সেটা কিন্তু আমাদের জানতে হবে।
আর এর একটা সিজনাল অ্যাগ্রাভেশন আমরা দেখতে পাই, মূলত শীতকাল, উইন্টার অ্যাগ্রাভেশন। বহু পেশেন্টকে দেখা যায় যে গরমকালে তার স্কিন ইরাপশন থাকেই না, তার স্কিন কি সুন্দর নর্মাল। সেই জন্য বন্ধু যদি ট্রিটমেন্ট শুরু করেন, ট্রিটমেন্ট শুরু করবার পরে হয়তো দেখা গেল তার সমস্ত লক্ষণগুলো চলে গেছে, লক্ষণগুলো নেই, এটা কিন্তু সিজনাল অ্যামেলিওরেশন হতে পারে। আপনি শীতকাল বসন্তকালে ট্রিটমেন্ট শুরু করেছেন, গরমকালে চেস্টে তার স্কিন ইরাপশন নিজে গেছে, এটা সোয়ার নেচার। সেই জন্য পুরো বছর ঘুরে না এলে, পুরো বছর ঘুরে না এলে সোরার ইরাপশন গেছে কিনা, তার স্কিন ডিজিজ চলে গেছে কিনা এটা বোঝা কিন্তু খুব কষ্টকর। সেই জন্য বছরভর আমাদেরকে ওয়েট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এই সোরার সঙ্গে বেশ একটা সুন্দর নামের মিল আছে, একটা রোগ, তার নাম হচ্ছে সোরিয়াসিস। এখন এই যে সোরিয়াসিস নামে যে রোগটা, তাকে তো নামে সোরার মতো হলেও আসলে তা কিন্তু পিওর সোরিক নয়, এটা হচ্ছে সাইকোসোরিক। প্রথমে সাইকোসিস, তারপরে সোরা কাজ করবে, অর্থাৎ এই সোরিয়াসিস কিন্তু সাইকোসোরিক। কাজেই সোরিয়াসিস পেশেন্টকে কিন্তু অ্যান্টিসোরিক মেডিসিন ভালো করতে পারে না, শুধুমাত্র অ্যান্টিসোরিক মেডিসিন ভালো করতে পারে না। আপনি সাইকোসিস মেডিসিন দিয়ে শুরু করলেন, পরে কিন্তু তার অ্যাকর্ডিং টু সিমটমস সাইকোসিস মেডিসিন চলে যেতেই পারে, অ্যাকর্ডিং টু সিমটমস তার কিন্তু পরে সোরিক মেডিসিন দিতে হতে পারে। বহু ক্ষেত্রে আছে যেখানে সব মায়াজান বাবুরা বসে আছেন, যেমন মহাগুরু কার্সিনোসিন, রাজাধিরাজ কার্সিনোসিন, আমি দেখেছি লাইকোপোডিয়াম, আমি দেখেছি ক্যালকেরিয়া কার, আমি দেখেছি আমাদের স্ট্যাফিসেকডিয়া। এরা কেউ পিওর সোরিক নয়, তো এরা এই ওষুধগুলো দেবার পরে আমরা দেখেছি যে রোগী ভালো হয়ে যায়, কিন্তু তা না হলে কিন্তু আমাদের সাইকোটিক দিয়ে শুরু করতে পারে, সাইকোটিক অ্যান্টিসাইকোটিক মেডিসিন দিয়ে শুরু হতে পারে, অ্যান্টিসাইকোটিক মেডিসিন দিয়ে শেষ হতে পারে। হ্যাঁ, এই কথাটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমার একটা পেশেন্ট এই যে সন্ধ্যেবেলা তো ফোন করেছিল, ডাক্তারবাবু আবার ফিরে আসবে না তো, সেই মারাত্মক আকার আবার ধারণ করবে না তো, একটা সোরিয়াসিসের পেশেন্ট, দীর্ঘ 14-15 বছর ধরে ভুগছে, বহু হোমিওপ্যাথ, বহু এলোপ্যাথিক ট্রিটমেন্ট হয়েছে, ট্রিটমেন্ট হয়ে চলে যায়, আবার তিনি সময়ে ফিরে আসেন। এবং দুজন খুব খুব নাম করা হোমিওপ্যাথকে রোগী দেখানো হয়ে গেছে, নাম তো বলা যাবে না, তাদেরকেও দেখানো হয়ে গেছে, চলে যায়, ফিরে আসে আমার কাছে। কিন্তু আসার পরে আমি প্রথমে ওষুধ দিতে পারিনি, কারণ সদ্য হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে আসা পেশেন্ট। হ্যাঁ, তাকে ভাইটাম দেবার পরে আমি তার ট্রিটমেন্ট শুরু করেছি ল্যাকেসিস দিয়ে, এবং ল্যাকেসিস খেয়ে রোগী কিন্তু ভীষণ ভালো আছে, রোগী কিন্তু ভালো আছে। আমি রোগীকে বলেছি ধৈর্য ধরে কিন্তু আপনাকে বেশ কিছুদিন ওষুধ খেয়ে যেতে, ফলো আপ করা দরকার আছে। হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলা ফোন করে তারপর ফিরে আসবে এত পূর্ণ মাত্রায়, এক্ষুনি কোনো গ্যারান্টি দিতে পারবো না। হ্যাঁ, আপনাকে ধৈর্য ধরে ট্রিটমেন্ট করে যেতে হবে, তবে যেভাবে কষ্টগুলো যাচ্ছে আস্তে 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 আস্তে, তাতে আশা করা যায় আপনার সেই জায়গায় ফিরে আসবে না। এইভাবে রোগীকে বোঝাতে হবে, কিন্তু কখনোই রোগীকে বলা উচিত না, না ফিরে আসবে না, আমি আপনাকে ভালো করে দিয়েছি, আপনি আপনাকে ভালো করে দেবো, এই গ্যারান্টি কোনো রোগীকে কখন দেওয়া যায় না, বা দেওয়ার চেষ্টা করবেন না। সে যাই হোক, এবার আমরা একটু সোরিক পেশেন্টের ইনজুরির কথায় আসা যায়, কারণ ইনজুরি নিয়ে তো রোগী বহু ক্ষেত্রে আমাদের কাছে আসে। হ্যাঁ, সাধারণত সামান্য ইনজুরি যদি হয়, এমনকি
হয়তো সার্জিক্যাল ট্রিটমেন্ট হয়েছে বা অপারেশনও হয়েছে, যদি পেশেন্ট শরিক হয়, যদি পেশেন্ট শরিক হয় তবে কিন্তু তা তাড়াতাড়ি শুকিয়ে যায়। হ্যাঁ, কিন্তু এটা পেশেন্টের পূর্ণ শরিক পেশেন্ট আর কি সাধারণত। হ্যাঁ, মানে আমরা শরিক পেশেন্টের ইনজোর্ড পার্টে আপনি যদি সঠিক ওষুধ দেন বা ওষুধ অন্যভাবে ট্রিটমেন্ট হলেও এখানে কিন্তু আমরা সাপিউরেশনটা খুব কম দেখি শরিক পেশেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, শরিক পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা সাপিউরেশন খুব কম দেখি, এবং যদি সোনার সঙ্গে সিফিলিস এবং সাইকোসিস মিলে থাকে রোগীর ভোগান্তি কিন্তু খুব মারাত্মক। এবং যত শল্য চিকিৎসা হয় দেখবে অ্যাবডোমেনের ট্রিটমেন্ট বা পেলভিক অর্গানের ট্রিটমেন্টের যদি সার্জিক্যাল অপারেশন হয় সেক্ষেত্রে শুকোতে একটু টাইম নিয়ে নেয়, কারণ এই অর্গানগুলো মূলত সাইকোসিস দ্বারা আক্রান্ত হয়। পেলভিক অর্গান, হ্যাঁ, বা অ্যাবডোমিনাল লিভার, স্প্লিন, হ্যাঁ, লিভার স্প্লিন এরকম অর্গান গুলো সাইকোসিস দ্বারা আক্রান্ত হয়। এদের অপারেশন একটু হিলিং হতে বহু ক্ষেত্রেই সময়টা বেশি না। শরিক পেশেন্টের যে স্কিন ইরাপশন, খোলা ঠান্ডা হাওয়া পেলে, মানে বেশ শীতল বাতাস পেলে, বিছানা তবে ওয়ার্ম অফ বেড, হ্যাঁ, ওয়ার্ম অফ বেডে বা শীতকালে এদের অ্যাগ্রাভেশন হয়। আবার ত্বকের আর একটা ক্যারেক্টার হচ্ছে ঘাম, ত্বকের আর একটা ক্যারেক্টার হচ্ছে ঘাম। সোরার ত্বকে ঘামের প্রাদুর্ভাব কিন্তু খুব কম, সোরাতে কিন্তু খুব কম ঘাম হয়, এবং মানে সোরার যে স্কাল বা মাথার যে ত্বক, হ্যাঁ, তাতে কিন্তু বেশ একটা স্পেশাল ক্যারেক্টার আমরা দেখতে পাই। সেটা কিরকম? এর মাথার ত্বকে প্রচুর খুশকি হতে দেখা যায়, এবং খুশকিগুলো শুকনো ড্যান্ড্রাফ শুকনো ড্যান্ড্রাফ প্রচন্ড চড়তে থাকে। হ্যাঁ, আচ্ছা, এবং এদের মাথায় কিন্তু সাধারণত ঘাম হয় না। হ্যাঁ, এদের মাথায় কিন্তু সাধারণত ঘাম হয় না, এবং যেখানে মাথায় প্রচুর ঘাম বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবেন, বেশিরভাগ ক্ষেত্রে কথাটা বলছি, যে তার ভেতরে সিফিলিটিক এবং টিউবারকুলার টেন্স, অর্থাৎ সোরার সঙ্গে সিফিলিস মিলে থাকলে সেখানে কিন্তু সম্পূর্ণ অন্য মাত্রা ধারণ করে, সেখানে মাথায় কিন্তু প্রচুর ঘাম হয়। আর আমাদের কাছে সেই বিখ্যাত ওষুধটি ক্যালকেরিয়া কার্ভের কথা তো আমরা ভুলতে পারি না। ক্যালকেরিয়া কার্ভ, সাইলেশিয়া, যত ঘাম হয়, ক্যালকেরিয়া কার্ভ, সাইলেশিয়া, যেখানে চুলগুলো বেশ সুন্দর তেলে সবসময় মাথাটা ভিজে, হ্যাঁ, এখানে কিন্তু একটা টিউবারকুলার টেন্স থেকে যায়, আমরা পরে আলোচনা করব। আচ্ছা, আবার মাথার শরিক পেশেন্টের মাথার চুলগুলো কিন্তু মানে বেশ ক্যারেক্টার বহন করে, যেমন চুলগুলো খুব সহজে ছিঁড়ে যায়, অকালে চুল পাকতে থাকে। হ্যাঁ, খুব অল্প বয়সেই চুলগুলো পাকতে থাকে। হ্যাঁ, আচ্ছা, আর সোয়ার যে চুলকুনিগুলো স্ক্র্যাচিং করলে বা চুলকে দিলে ভীষণ আরাম হয়, সেই বিকৃত করিয়া মুখ চুলকাইতে বড় শিল্প, এটা হচ্ছে সোরা। হ্যাঁ, একদম মুখ বিকৃত করে চুলকোতে থাকে, কিন্তু বিকৃত মুখ করে চুলকোক আরাম পাক, শেষমেশ কিন্তু তাতে থাকে প্রচন্ড জ্বালা। হ্যাঁ, তাতে কিন্তু প্রচন্ড জ্বালা থাকে, এবং ওই যে আরেকটা কথা যেটা বললাম, যে ওয়ার্ম অফ পেট, চুলকুনি বা জ্বালা বার্নিং প্রচন্ড বেড়ে যায়, এবং সেই জন্য তো আমরা জানি সেই সালফানের কথা পাগুলো বাইরে রেখে দেয়, লেপের তলায় রাখতে পারে না জ্বালার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। যদিও এই ক্যারেক্টারটা আমরা সাইকোটিক মেডিসিন মেডোনিয়ামেও দেখতে পাই, মেডোনিয়ামে এরকম প্রচুর জ্বালা থাকে, তবে অন্যান্য সিমটম গুলো আমাদেরকে বলে দেয়
ইনি সাইকোটিক পেশেন্ট না ইনি শরিক পেশেন্ট, কিন্তু সোরার ভেতরে এই জায়গাটা থাকে। সোরার ট্রিটমেন্ট, অ্যান্টিসোরিক পেশেন্টের ট্রিটমেন্ট অতি অবশ্যই, মানে স্কিনের ট্রিটমেন্ট বিশেষ খুব গুরুত্বপূর্ণ জায়গা। এটা বলবো, আজকের আর বলবো না, আজকে আমরা এখানে শেষ করবো আজকের আলোচনা। পরের দিনে আমরা কিন্তু মানে ওই ট্রিটমেন্ট নিয়ে বলবো, এবং সেখানে কিন্তু অনেক ভুল ধারণা আছে সেই ট্রিটমেন্ট সম্পর্কে, এবং আমরা লজিক্যালি দেখবো। হ্যানিম্যান বলেছেন আমি করে দেখেছি, তোমরা করে দেখো, তাই আমরা করে দেখবো। আমরা করে যেটা দেখতে পাই যে হ্যানিম্যান অর্গানানের সিক্স এডিশনের ফুটনোট কত না 182 অ্যাপোরিজমের ফুটনোট। আমি এই ফুটনোট একটুখানি পড়ে আজকের আলোচনা শেষ করব। পরের দিনের ব্যাখ্যা হবে, হ্যাঁ পরের দিনের ব্যাখ্যা হবে যে কেন বলছে এটা লজিক মানে না। হ্যাঁ 182 ফুটনোট সংখ্যা 163। আমি মুখে এত মুখস্থ বলতে পারবো না, আমি সরাসরি বইয়ে একটা অংশ পড়ছি। হ্যাঁ সবাই মনে রাখো, সুশীল মনে রেখো, ফুটনোট 163 অতি অবশ্যই পড়বে। 282 অ্যাপোরিজম, তার ফুটনোট হচ্ছে 163। The rule of commence the homeopathic treatment of chronic diseases with the smallest possible doses and only gradually to augment them is subject to a notable exception in the treatment of the three great miasms, while they still influence on the skin that is recently erupted is the untouched chancre on the sexual organs, labia, mouth or lips, and so forth, and the figures. These not only tolerate but indeed require from the very beginning large doses of their specific remedies of ever higher and higher degrees of dynamization daily, possibly also several times daily. We can't accept Hahnemann's this concept. Hahnemann এই কনসেপ্ট আমরা মেনে নিতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের দৈনিক অভিজ্ঞতা, আমাদের নিয়মিত অভিজ্ঞতা বলে যে স্কিন ডিজিজে সামান্য একটা ওষুধ বেশি হলেই তা কি ভয়ঙ্কর রূপ ধারণ করে। এবং এই 6th এডিশনে এখানে যেখানে বলা হচ্ছে যে অন্যান্য ক্রনিক ডিজিজের ক্ষেত্রে সূক্ষ্ম মাত্রায় দিলেও আমরা স্কিন ডিজিজের ক্ষেত্রে প্রতিদিন ডোজ বাড়িয়ে যেতে পারি, প্রতিদিন ওষুধ দিতে পারি, ডোজ বাড়িয়ে যেতে পারি, পাওয়ার বাড়িয়ে যেতে পারি, এমনকি একই দিনে বারবার দিতে পারি। হ্যানিম্যানের এই ট্রিটমেন্টটা মানা যায় না, এই জায়গাটা আমরা মানতে পারি না। এবং আমরা অনেকেই এই জায়গা নিয়ে ট্রিটমেন্ট করে থাকি, আমরা স্কেলে রেগুলার দিয়ে থাকি, কিন্তু এই জায়গায় সব থেকে আমাদের সুন্দরভাবে আলোকপাত করেছেন ডক্টর জেন কাঞ্জিলাল, দ্য রাইটিংস অন হোমিওপ্যাথি বইয়ের সেকেন্ড পার্টের যে আর্টিকেলটা রয়েছে, সাম পয়েন্টস অফ কনফিউশন ইন দ্য 6th এডিশন অফ দ্য অর্গান অফ মেডিসিন, আমি ওই জায়গা থেকে পরের দিনে এই সঠিক ট্রিটমেন্ট সম্পর্কে বলবো, বা আমি নিজেও করে যা দেখেছি আবার নিজে যে অভিজ্ঞতা পেয়েছি সেই জায়গা নিয়ে আলোচনা করব। সেটা হয়তো আমাদের সকল সাথীর উপকারে লাগবে। অনেকে এমনিতে তো অনেকেই জায়গাগুলো জানেন, তারা তো সঠিকভাবে পড়ে থাকেন,
কিন্তু যারা নতুন রয়েছেন, আমাদের আমাদের বিপ্লব, আমাদের তমাল, আমাদের আরো কেউ রয়েছেন, তাদের জন্য বলবো। আর অন্য সকলে একবার শুনলে অসুবিধাটা কোথায়, এই ক্যাপিচুলেশন হোক। হ্যাঁ, আবার পুনরায় আমরা স্মরণ করি। আজকের এইটুকু বলে আমি আমার আলোচনা শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। বলছি স্যার, বলো। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলো বলো, শুনতে বলছি পাচ্ছি। স্যার, আপনি যখন ওই ইরাপশন গুলো বলছিলেন, ম্যাকিউলার প্যাপিউলার, একটু আলোর অভাবে আমি লিখতে পারিনি, যদি প্লিজ আর একবার বলেন। ইরাপশন গুলো 4 রকমের হয়। ইরাপশনের ক্যারেক্টার অনুযায়ী গুলোকে 4 ভাগে ভাগ করা হয়: ম্যাকিউলার, প্যাপিউলার, ভেসিকুলার এন্ড পাস্টিউলার। হ্যাঁ, আমি সেই জন্য বারবার তোমাদের সকলকে বলি যে মেটেরিয়াল মেডিকেল বা অর্গানন করবার সময় মেডিকেল ডিকশনারি নিয়ে বসবে। যখন কোন এরকম মানে শব্দ থাকবে যেটা আমাদের জানা নেই, সেখানে কিন্তু আমরা মেডিকেল ডিকশনারি খুলে দেখে নেবো, ইরাপশন দেখে নেবো। ইরাপশন দেখলেই আমরা পেয়ে যাব। যাই হোক, ইরাপশন গুলোকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমে বললাম যে ম্যাকিউলার, মানে জাস্ট মিলি ইরাপশন। ইরাপশন মিলি বলে একটা রুব্রিকও আছে আমাদের রেপার্টরিতে। যাই হোক, স্কিনে খুব ছোট ছোট, জাস্ট একটু যেন মানে ওই যে পিনের মাথা 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 বেরিয়েছে, উঁচু হয়েছে, সেগুলো হচ্ছে ম্যাকিউলার। তারপরে প্যাপিউলার, তার থেকে একটু উঁচু, এগুলো শুকনো, এখানে কোনো রসকস কিছু নেই, বেশ শুকনো শুকনো। হ্যাঁ, প্যাপিউলার। তারপর ভেসিকুলার, তোমরা তো জানো ভেসিকুলার, সেখানে ভেতরে জল থাকে। ভেসিকুলার এবং পাস্টিউলার, যেটা পুজে ভরা, তার ভেতরে থাকে পুস ফর্ম করে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের 4 ধরনের ইরাপশন। এবং আমাদের মানে শরিক ইরাপশন গুলো মূলত ম্যাকিউলার, মানে প্যাপিউলার, এবং মানে কিছু কিছু আছে প্যাপিউলো ভেসিকুলার। হ্যাঁ, এগুলো হচ্ছে শরিক ইরাপশন। বুঝে গেল সুশীল? ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। কল্যাণদা একটু হাত তুলেছে, উনি কিছু বলতে চাইছেন। কল্যাণদা। স্যার, যেটা বলছিলাম যে আমরা সোরিয়াসিসের ক্ষেত্রে অনেক সময় দেখে থাকি বা বইতেও পড়েছি যে চামড়াগুলো যখন উঠে যায় তখন সেইখানে দেখতে অনেকটা র বিফ বা র মিটের মতো একটা কালার আসে, সেটা রেডিশ একদম, যেটা আপনি যেটা বললেন ব্রাউনিশ বা ওরকম না, রেডিশ। এই যে রেডিশ কালারটা যেটা আসে যখন এরকম অবস্থা হয়, এই কালারটা কোন মায়াজমের ক্ষেত্রে বেশি আসে? কথাটা বলেছি যে ব্রাউন, যে স্কিনের উপরে যে স্পট গুলো আসে, স্কিনের উপরে যে স্পট গুলো আসে, সেই স্পট গুলো সাধারণত ব্রাউনিশ হয়। সাধারণত কথাটা ইউজ করছি আমরা, যে ব্রাউনিশ স্কিন হয়। ওই যে মুখে দাগ, যেমন আমাদের যে সিপিআর কথা আমরা বলি না, সব বলে যে লিভার স্পট, ওই যে আমরা বাংলায় মেচেতা বলি। হ্যাঁ হ্যাঁ, এই যে কালার, এটা হচ্ছে আমাদের সাইকোটিক কালার। আর কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে, সেক্ষেত্রে তো মানে কিছু কালার আসে, যার এমনিতে যেটা এক্সটার্নালি যদি আমরা, তুমি সোরিয়াসিস পেশেন্ট দেখেছো, দেখবে যে খুব হার্ড মামলি পড়ে। হ্যাঁ, খুব হার্ড মামলি গুলো বেশ শক্ত শক্ত, এবং টেপও টিপলে সেখানে কিন্তু প্যাঁচ প্যাঁচ করবে না, ঠিক আছে, প্যাঁচ প্যাঁচ করবে না। কিন্তু যদি দেখা যায় যে মনে হচ্ছে টিপে, যদি এগুলো আলোচনা আমি পরে করবো, সবই এগুলো আলোচনাগুলো হবে পরে। আমি বলেছি না, বিভিন্ন মায়াজম যখন মায়াজম স্কিন, যখন সাইকোসিসের স্কিন বা টিউবারকুলার স্কিন আলোচনা করব, তখন এগুলো আমি ব্যাখ্যা করব। দেখবে যদি ওই শক্ত ওই জায়গাগুলো টিপে দেখবে যে বেশ শক্ত থাকে, হ্যাঁ বেশ শক্ত থাকে, কিন্তু যদি তলায় পুষ থাকে তবে প্যাঁচ প্যাঁচ করবে, সেখানে তার সঙ্গে সিফিলিস রয়েছে, সেখানে সেটা টিউবারকুলার হয়ে যায়। হ্যাঁ, এরকম আর কি আমরা দেখতে পাই ইরাপশন গুলোকে। আর যদি উপরে এরকম মামরি না থাকে, ডিপ আলসার আমরা যদি দেখতে পাই, ডিপ আলসারের ডিপ গর্ত হয়ে রয়েছে আলসারের ভেতরে,
ভেতরে একদম লাল বা মাংসের মতো দেখা যাচ্ছে, ভেতরে মাংস দেখা যাচ্ছে, এই আলসারটা কিন্তু সিফিলিটিক আলসারের ক্যারেক্টার। হ্যাঁ, ডিপ আলসার, হ্যাঁ, নর্মাল লেভেলের নয়, লেভেলের থেকে একটু ডিপ্রেসড হয়ে আছে, একটু গর্তর মতো হয়ে আছে। সেখানে যে লাল আলসার আমরা দেখতে পাই সেটা কিন্তু সিফিলিস। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো মায়াজম যে কোনো ডিজিজ কন্ডিশন তৈরি করতে পারে, কিন্তু মূলত যেটা আমরা দেখতে পাই আমরা সেই জায়গাটাই আলোচনা করছি। স্যার আরেকটু জানার দরকার স্যার, আরেকটা বিষয়, যে সোরিয়াসিসের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে স্কিনটা পুরো গ্লেজড হয়ে আছে, একদম চিকচিক, মানে একদম পুরো চকচক করছে একদম, যে জায়গাগুলো সোরিয়াসিস রয়েছে। ও বাবা, এই কোন মায়াজমের ক্ষেত্রে এরকম চকচক ব্যাপারটা থাকে? সবে তেতো দিয়ে খাচ্ছি, দাঁড়াও রসগোল্লা আসুক তখন এই জায়গাগুলো বলবো। ওকে স্যার, এই ব্যাপারগুলো আর কি আপনার নজরে একটু গোচরে আনানোর জন্য আর কি এটা আর কি আমরা করলাম। আমাকে নজরে আনাতে হবে না, আমি যখন সাইকোসিস বলবো তখন অটোমেটিক্যালি বলবো সাইকোসিসের স্কিন অয়েলি। বুঝতে পেরেছো? সাইকোসিসের স্কিন অয়েলি হয়, তার ডিজিজের ক্ষেত্রে একটা অয়েলি ক্যারেক্টার হয়, অয়েলি ব্যাপারটা সাইকোসিসের উপরে থাকে। তুজার ইউরিনটাও তো তেলের মতো হয়ে যেতে পারে, তাই না? আমি এটা যখন সাইকোসিস আলোচনা করব, আমি তখন এই কথাগুলো এসে যাবে। হ্যাঁ, সেই জন্য আমি আগে বলেছি যে আলাদা আলাদা ভাবে আলোচনাগুলো করব। আর সোরিয়াসিস যেহেতু প্রথমত সাইকোসিটিক, তারপরে সাইকোসরিক, সাইকোসিসের সময় আমি আলোচনা করব। বুঝতে পেরেছো? ইমপ্লিসো, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, সকলকে শুভরাত্রি জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি, এবং আমি এবারে তোমাদের থেকে মানে টাকা জানাচ্ছি সকলকে।